আপনারা দেখছেন একুশে টেলিভিশন। করোনায় সর্বোচ্চ ১১৯ জনের মৃত্যুর রেকর্ড। সীমিত লকডাউনে সারা দেশে গণপরিবহন বন্ধ। করোনা মোকাবেলা করে উন্নয়ন প্রবৃদ্ধি ধরে রেখেছে বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু কৃষি পুরস্কার প্রদান। ঢাকার করোনা হাসপাতালে বাইরের রোগীর চাপ বাড়ছে। ৩৭ জেলায় নেই আইসিইউ, অক্সিজেন ঘাটতির আশঙ্কা। অ্যাস্ট্রাজেনেকার টিকায় ৯৩% অ্যান্টিবডি, স্থায়িত্ব ৬ মাস থেকে ১ বছর। সিনহা হত্যা মামলায় প্রদীপ সহ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন। জুলাইয়ের শেষ সপ্তাহে সাক্ষ্য গ্রহণ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা ৭টার ২১ সংবাদে। সাথে আছে আমি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushe24 অনলাইনে। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসে শান্তির পরশ। এছাড়াও সংবাদে আরও থাকছে, পার্বত্য অঞ্চলে কৃষি বিপ্লব, বেড়েছে দেশি বিদেশি ফলের চাষ। করোনায় ২৪ ঘন্টায় ১১৯ জনের মৃত্যু হয়েছে। এই সংখ্যা মহামারীকালে সর্বোচ্চ। সবচেয়ে বেশি মৃত্যু খুলনা বিভাগে ৩২ জন। একদিনে শনাক্ত হয়েছে ৫,২৬৮ জন। এদিকে সংক্রমণ বাড়লে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হবে বলে সতর্ক করেছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, এবার লকডাউন নিশ্চিত করতে বিজিবির পাশাপাশি সেনাবাহিনী মাঠে থাকবে। এরই মধ্যে গণপরিবহন, মার্কেট, শপিং মল বন্ধ ঘোষণা করে ৩ দিনের বিধিনিষেধ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। করোনায় একদিনে দেশে এ পর্যন্ত সর্বোচ্চ মৃত্যুর খবর জানালো স্বাস্থ্য অধিদপ্তর। ২৪ ঘন্টায় ১১৯ জনের মৃত্যুতে মৃতের সংখ্যা বেড়ে ১৪,১৭২ জনে দাঁড়িয়েছে। ৫৫৪টি ল্যাবে ২৪,৪০০ জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত ৫,২৬৮। মোট শনাক্ত ৮,৮৮,৪০৬। নতুন ৩,২৪৯ জন সহ সুস্থ হয়েছে ৮,০৪,১০৩ জন। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার ২১.৫৯%, সুস্থতার হার ৯০.৫১ এবং মৃত্যুহার ১.৬০%। ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু খুলনা বিভাগে ৩২ জন, ঢাকা বিভাগে ২৪ এবং রাজশাহী ও চট্টগ্রাম বিভাগে ২২ জন করে মারা গেছে। দুপুরে সচিবালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। লকডাউন কার্যকর করা না গেলে মৃত্যু বাড়বে বলে সতর্ক করেন তিনি। বিজিবি থাকবে, এবার সেনাবাহিনীর সদস্যরাও এবার থাকবে, যাতে লকডাউনটা সুন্দরভাবে পালিত হয় এবং আমাদের যে ঊর্ধ্বমুখী যে সংক্রমণটা সেটা রোধ হয় এবং মৃত্যুর সংখ্যাও যাতে আমরা অনেক কমিয়ে আনতে পারি। চীনের সাথে করা চুক্তি অনুযায়ী আগামী মাসে টিকা আসবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। মডার্না টিকা ২৫ লক্ষ আমরা পাচ্ছি, সেটা অল্প দিনেই চলে আসবে। এই বিষয়ে আমাদের পক্ষ থেকে যে সিদ্ধান্ত দেওয়ার বিষয় ছিল সেটা আমরা দিয়ে দিয়েছি এবং চায়না থেকেও টিকা আমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাব, আমরা আশা রাখি। এদিকে সোমবার ভোর ৬টা থেকে ১ জুলাই ভোর ৬টা পর্যন্ত চলাচলে বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পণ্যবাহী যান ও রিকশা ছাড়া সকল গণপরিবহন বন্ধ থাকবে। স্মৃতি মণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। করোনা সংকট মোকাবেলা করে উন্নয়ন প্রবৃদ্ধি ধরে রেখেছে বাংলাদেশ। বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রদান অনুষ্ঠানে একথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সুপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে বলে বাংলাদেশ আজ উন্নয়নশীল রাষ্ট্র। এবছর ৩২ জনকে দেওয়া হয় বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে কৃষির উপরে, তাই তো দেশ গড়তে কৃষির উপরই বিশেষ গুরুত্ব দিয়েছিলেন বঙ্গবন্ধু। আমার সোনার বাংলা আছে, যদি ডেভেলপ করতে পারি ইনশাআল্লাহ
এই দিন আমাদের থাকবে না। সেই পথ ধরেই কৃষি পণ্য বাংলাদেশের চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে বিদেশে। যাদের অবদানে এই অর্জন, সেই কৃষি ও কৃষকের প্রতি সম্মান জানাতে প্রতি বছর দেয়া হয় বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার। অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার উপস্থিতিতে এবার ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেয়া হয় এ পুরস্কার। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, কৃষি অর্থনীতির মূল চালিকা শক্তি, তাই সবসময় কৃষিকে প্রাধান্য দিয়ে যাচ্ছে সরকার। আমরা যে বিদ্যুৎ সরবরাহ করি সেখানে প্রায় 20% আমরা বিদ্যুতে ভর্তুকি দিচ্ছি কৃষকদের জন্য। আমাদের বহু জমি এখনো পতিত পড়ে আছে, সেই পতিত জমিতে কিভাবে ফসল ফলানো যায় তার জন্য মাটির উপর গবেষণা চলছে এবং সেখানে গবেষণা আমরা সাফল্য অর্জন করেছি। প্রধানমন্ত্রী বলেন, এরই মধ্যে ৮০,০০০ হেক্টর জমি এসেছে চাষের আওতায়। বলেন, করোনাকালীন সংকট মোকাবেলা করে উন্নয়ন প্রবৃদ্ধি ধরে রেখেছে বাংলাদেশ। করোনাকালীন সময় আমরা প্রায় 23টা প্রণোদনা দিয়েছিলাম, তাতে 1,28,441 কোটি টাকার প্রণোদনা আমরা দিয়েছি। আমাদের এই মহামারী মোকাবেলা করেও আমাদের প্রবৃদ্ধি আমরা অর্জন, যদিও আমাদের যেটা লক্ষ্য ছিল না করতে পারলেও আমরা অন্তত ধরে রাখতে সক্ষম হয়েছি। সরকার প্রধান বলেন, ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে 2100 সালের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। সুপরিকল্পনার কারণেই বাংলাদেশ আজ উন্নয়নশীল রাষ্ট্র। আমরা 100টা অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছি। এই 100টা অর্থনৈতিক অঞ্চলে আমরা গুরুত্ব দিতে চাই কৃষি পণ্য বা খাদ্যপণ্য প্রক্রিয়াজাতকরণের জন্য। খাদ্যের চাহিদা বিশ্বে থাকবে, আর এই করোনাকালীন সময় তো খাদ্য চাহিদা আরও বাড়বে। তো সেই কারণেই আমরা যদি আমাদের উৎপাদন অব্যাহত রাখি তাহলে নিজেদের চাহিদা যেমন আমরা মেটাতে পারবো, প্রয়োজনে অন্যকে আমরা সহযোগিতা করতে পারবো। এ উন্নয়ন ধরে রাখতে দেশবাসীকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সব কাজকে সম্মানজনকভাবে দেখা এবং সেই কাজে সকলকে সম্পৃক্ত হওয়া, তবেই দেশ এগিয়ে যাবে। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানীর হাসপাতালগুলোয় বাড়ছে ঢাকার বাইরের করোনা রোগীর চাপ। আর চিকিৎসার জন্য যারাই আসছেন তাদের বেশিরভাগেরই অক্সিজেন ও আইসিইউ সেবা নিতে হচ্ছে। এই অবস্থায় আবারও তৈরি হচ্ছে আইসিইউ সংকট। বাইরের রোগীর চাপ এবং সংক্রমণ নিয়ন্ত্রণ করা না গেলে সীমিত সক্ষমতায় খুব বেশি মানুষের চিকিৎসা দেওয়া সম্ভব হবে না বলে এমনটাই বলছে হাসপাতাল কর্তৃপক্ষ। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-19 হাসপাতাল 1000 শয্যার হাসপাতালটিতে অর্ধেক কেন্দ্রীয় অক্সিজেন এবং অর্ধেকে সিলিন্ডারে কনসেন্ট্রেটেড অক্সিজেন সেবার ব্যবস্থা আছে। করোনা চিকিৎসায় বড়সড় সুবিধা থাকায় রাজধানীর বাইরের রোগীর চাপ বাড়ছে হাসপাতালটিতে। যারা ভর্তি হচ্ছেন সবারই অবস্থা অনেক বেশি নাজুক। তাই নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউ এবং হাই ডেফিনেশন ইউনিট বা এইচডিইউ এ ভর্তি করতে হচ্ছে এই রোগীদের। ক্রিটিক্যাল পেশেন্টগুলো এখন একটু বাড়ছে, তো এই জন্য আইসিইউর যে চাহিদাটা একটু আগের তুলনায় সবাই রোগী নিয়েও আসছে, অনেকে খোঁজ নিতে আসছে কি যে আইসিইউ আছে কিনা। পরিচালক জানিয়েছেন, গেল এক সপ্তাহে রোগীর চাপ আগের তুলনায় কয়েক গুণ বেশি। কিন্তু আমরা এই গত 7 দিন ধরে আমরা লক্ষ্য করছি যে আমাদের এখানে পেশেন্ট অনেক বাড়ছে এবং প্রায় 40-35 জন করে আমরা প্রতিদিনই ভর্তি করছি এবং এর মধ্যে সবাই কিন্তু সিরিয়াস, কারণ আমরা এখানে আইদার আইসিইউ আর এইচডিইউ সাপোর্ট যাদের লাগছে তাদেরকে আমরা ভর্তি করছি। ম্যাক্সিমাম পেশেন্টই বলবো আমরা ঢাকার বাইরে, নিয়ার অ্যাবাউট 70% পেশেন্টই কিন্তু যতগুলো ডিস্ট্রিক্টে অ্যাফেক্ট করেছে সেখানকার পেশেন্টরাই আমাদের এখানে আসছে। দেশের 64 জেলায় 37টিতে এখনও আইসিইউ সুবিধা নেই, আবার রাজধানীতে এ সুবিধা সীমিত। এমন অবস্থায় বাইরের রোগীর চাপ বাড়তে থাকলে ভেঙে পড়তে পারে স্বাস্থ্য ব্যবস্থা। আমরা কিন্তু এই সংক্রমণ রোধ করতে পারিনি। এখন প্রত্যেক হাসপাতালে রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে, কেবিন পূর্ণ হচ্ছে, আইসিইউ বেড সংখ্যাও এখন আমরা দিতে পারছি না। এবং আইসিইউ ম্যানেজমেন্টে তো আপনি জানেন যে ম্যানপাওয়ারটা বেশি লাগে। আর সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে কোভিড ম্যানেজমেন্টের জন্য সব ক্ষেত্রেই ডাবল লোক লাগবে, বিকজ আমরা 15 দিন ডিউটি করছি, 15 দিন আমরা কোয়ারেন্টাইনে থাকছি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে রাজধানীর সরকারি 15টি করোনা হাসপাতালে কোভিড আইসিইউ আছে 384টি এবং সাধারণ শয্যা 3500। একইভাবে করোনা চিকিৎসার সুবিধা আছে এমন বেসরকারি 28টি হাসপাতালে সাধারণ শয্যা 1679টি এবং আইসিইউ 431টি। আর সব মিলিয়ে দেশে আইসিইউ সংখ্যা 2420টি। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। অ্যাস্ট্রাজেনেকা টিকার 2 ডোজে
93% অ্যান্টিবডি তৈরি হয়। ঢাকা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের গবেষণার ফলাফলে এই তথ্য উঠে এসেছে। 6 মাস থেকে 1 বছর পর্যন্ত শরীরে অ্যান্টিবডি থাকতে পারে। বুস্টার ডোজ লাগবে কিনা আরও গবেষণায় তা জানা যাবে। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের ডাক্তার ও কর্মচারীদের থেকে 308টি নমুনা সংগ্রহ করে 5 মাসের গবেষণা। এই গবেষণা কাজটি করেন মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার SM শামসুজ্জামানের তত্ত্বাবধানে একদল গবেষক। সংবাদ সম্মেলনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, ভ্যাকসিনের প্রথম ডোজ নেয়ার 4 সপ্তাহ পর 41% এবং দ্বিতীয় ডোজ নেয়ার 2 সপ্তাহ পর 93% অ্যান্টিবডির উপস্থিতি পাওয়া গেছে। প্রথম ডোজ দেওয়ার পরে 76% মধ্যে অ্যান্টিবডি পেয়েছিলাম, কিন্তু আমরা আগেই বলেছি যে 35% RT-PCR পজিটিভ তাদের রিপোর্ট ছিল, 35%। তার মানে ইনফেকশন কখনো হয়েছে তাদের মধ্যে অ্যান্টিবডি থাকতেও পারতো, ওই জন্য আমরা ওইটা বাদ দিয়েছি। অ্যান্টিবডি করোনা থেকে মুক্তির গ্যারান্টি না দিলেও মৃত্যু ঝুঁকি কমিয়ে আনে বলে জানান গবেষকরা। প্রতি বছর টিকা নিতে হবে কিনা তা ভবিষ্যতে গবেষণায় জানা যাবে। আমরা লিটারেচার কিংবা যা দেখি, আমাদের এই ভ্যাকসিনগুলোর সাধারণত বলা হয় 6 থেকে 9 মাস, ম্যাক্সিমাম 1 বছর পর্যন্ত মানে পারসিস্ট করে, কিন্তু আমরা জানি যে বডিতে কিন্তু মেমোরি সেলও ফরমেশন হয়। গবেষণায় অর্থায়ন করেছে স্বাস্থ্য অধিদপ্তর। আমরা আশা করি যে পরবর্তীতে এই ধরনের গবেষণা আরও ইনডেপথ। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। ভিড় বেড়েছে রাজধানীর করোনা পরীক্ষা কেন্দ্রে। 1 মাস আগের তুলনায় নমুনা দিতে আসা মানুষের সংখ্যা দ্বিগুণ হয়েছে। পরীক্ষা বাড়ার সাথে সাথে শনাক্তের সংখ্যাও বেড়েছে। তবে নমুনা সংগ্রহে বুথের সংখ্যা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন সেবা নিতে আসা মানুষেরা। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। প্রতিদিনই বাড়ছে করোনা সংক্রমণ, তাই আবারও ভিড় বেড়েছে রাজধানীর 87 করোনা পরীক্ষা কেন্দ্রে। সারা দেশের 554টি নমুনা সংগ্রহ কেন্দ্রের চিত্র একই রকম। এই চিত্র বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের করোনা নমুনা সংগ্রহের বুথের। করোনা উপসর্গ নিয়ে পরীক্ষা করাতে এসেছেন তারা। কিছু অভিযোগ থাকলেও সেবা নিয়ে সন্তুষ্ট সাধারণ মানুষ। সাময়িক ব্যবহার করছে আমাদের সাথে, আমরা খুব খুশি। না ঠিক আছে সবকিছু। হ্যাঁ স্যাটিসফাইড। ব্যবস্থাপনা ভালো, তবে আমার মনে হয় কোটার সংখ্যাটা বাড়াইলে ভালো হতো, কারণ সাধারণ মানুষদের কোটাটা খুবই অল্প পরিমাণে। দেখা যায় ওরা অনলাইন ফর্ম যতক্ষণ ছাড়ে তার 1-2 মিনিটের মধ্যে সব ফিল আপ হয়ে যাচ্ছে। ভিড় বেশি হয় বুথ বাড়ানোর দাবি জানালেন সেবাগ্রহীতারা। একটু ধীরগতি আছে আর কি, এটাকে একটু ফাস্টার করতে পারে ওনারা ইচ্ছা করলে। কোটা নিয়ে ওনারা ঝামেলা করে যে কোটায় হবে না। বৃহস্পতিবারে আসছিলাম, তা হচ্ছে সিরিয়ালের জন্য দিতে পারিনি। এখন হচ্ছে আসছি, তা বলতেছে আগামীকালকে দেবে, আজকে দেবে না। প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা। নমুনা সংগ্রহকারীরা জানান, পরীক্ষার বিপরীতে পজিটিভ আসার হার 20%-এর উপরে। 15-16 দিন আগেও 5%-এর মতো ছিল, এখন কিন্তু রোগীর সংখ্যা অনেক বেশি। ফুলফিল আমাদের যা অনলাইন সব ফুলফিল হয়ে যায়। আগের তুলনায় এখন অনেকগুলো পজিটিভ আসছে, প্রায় 30-35%-এর মতো পজিটিভ আসতেছে। সঠিকভাবে স্বাস্থ্যবিধি মানলে নিচের দিকে নামবে সংক্রমণ হার। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ হত্যা মামলার অভিযোগ গঠন করেছেন আদালত। কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল 26 থেকে 28 জুলাই সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন। একই সঙ্গে সাবেক ওসি প্রদীপ ও কনস্টেবল SI সহ লিয়াকত সহ 6 জনের জামিন নামঞ্জুর করেন আদালত। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। কক্সবাজারের টেকনাফের আলোচিত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ হত্যা মামলায় কড়া নিরাপত্তায় ওসি প্রদীপ সহ 15 আসামিকে হাজির করা হয় আদালতে। বেলা 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত চলে শুনানি। জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল মামলার অভিযোগ গঠন করেন। লিয়াকত এবং আর ওসি প্রদীপ এরা সবাই মিলে এরা প্রিপ্ল্যান করে ইয়েকে মেরেছে মেজর সিনহাকে। প্রদীপরা যে বুকে লাথি মারছে, মুখে ঘাড়ে, পোস্টমর্টম রিপোর্টে আছে বাম পাশের পাঁজর, 4th 5th পাঁজরের হাড় ভাঙা। 26 থেকে 28 জুলাই 10 সাক্ষীর জবানবন্দি গ্রহণের আদেশ দেন আদালত। একই সাথে সাবেক ওসি প্রদীপ ও SI লিয়াকত সহ 6 জনের জামিন নামঞ্জুর করা হয়। আসামিদের বিরুদ্ধে চার্জশিট গঠন করেছেন এবং মাননীয় আদালত সন্তুষ্ট হয়ে এই মামলার আগামী
মাসে 26, 27, 28, 3 দিন সাক্ষীর জন্য দিন ধার্য করেছেন। অর্ডারের সার্টিফাইড কমিটি পাওয়ার পরে তারপরে আমরা বিবেচনা করব যে আমরা আইনগতভাবে কী পদক্ষেপটি গ্রহণ করব। আদালতের কার্যক্রম শেষে আসামিদের কারাগারে পাঠানো হয়। 2020 সালের 31 জুলাই রাতে কক্সবাজার টেকনাফের বাহারছড়া শামলাপুর চেকপোস্টে গাড়ি তল্লাশিকে কেন্দ্র করে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ। তার বোন বাদী হয়ে মামলা করলে তদন্তের দায়িত্ব পায় র্যাব। এরপর গত 6 আগস্ট প্রধান আসামি লিয়াকত আলী ও টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস সহ 7 পুলিশ সদস্য আত্মসমর্পণ করেন আদালতে। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। পুলিশি হেফাজতে মৃত্যু নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট ষড়যন্ত্রমূলক বললেন ওবায়দুল কাদের। টেকসই বাঁধ নির্মাণে বরাদ্দের বাস্তবায়নে বললেন সংসদ সদস্যরা। উপকূলীয় বোর্ড গঠনের প্রস্তাব। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। বাংলাদেশের নিরাপত্তা হেফাজতে নিষ্ঠুর আচরণ করা হয়। হিউম্যান রাইটস ওয়াচ সহ কয়েকটি মানবাধিকার সংগঠনের এমন অভিযোগ অসত্য ও উদ্দেশ্যমূলক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নিজ বাসায় নিয়মিত ব্রিফিংয়ে তিনি কথা বলেন। আগুন সন্ত্রাসের শিকার হয়ে জীবন্ত মানুষ যখন দগ্ধ হয় তখন মানবাধিকার সংগঠনগুলো কোথায় থাকে? কোনো বিচ্ছিন্ন ঘটনা নিয়ে উদ্দেশ্যমূলকভাবে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে ঢালাও অভিযোগ প্রত্যাশিত নয়। হেফাজতে কোনো অপরাধমূলক কাজ হলে নিজস্ব আইন অনুযায়ী নিরাপত্তা বাহিনীর সদস্যদের শাস্তির আওতায় আনার নজির রয়েছে। করোনা মহামারীর বিরুদ্ধে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হতে হবে। সবাই যাতে সহজে ভ্যাকসিন পায় সেই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন। বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বিজ আয়োজিত ভার্চুয়াল আলোচনায় চলমান বৈশ্বিক রাজনীতি, নিরাপত্তা, রোহিঙ্গা ইস্যু, আন্তর্জাতিক সম্পর্ক, সন্ত্রাস বিরোধী কার্যক্রম বিষয়ে আলোচনা হয়। উঠে আসে সন্ত্রাস মোকাবেলায় বাংলাদেশের উন্নতি। সন্ত্রাসপ্রবণ দেশের তালিকার শীর্ষে আফগানিস্তান, পাকিস্তান 7ম ও ভারতের অবস্থান 8ম ও বাংলাদেশ আছে 33তম। এ সময় পররাষ্ট্রমন্ত্রী কোভিড-19 মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দেন। In the global society, and we wonder if the way to procure vaccines would be smooth at all, as the bilateral cooperation is not the only deciding factor. পরিস্থিতি বিবেচনায় লকডাউন বাস্তবায়নে প্রশাসনকে কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, লকডাউন বাস্তবায়নে পাড়া বা এলাকা ভিত্তিক কমিটি তৈরি করে জনগণকে সম্পৃক্ত করতে হবে। উদাসীনতা দূর করে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ। লকডাউন কিংবা শাটডাউনের নামে সরকার তামাশা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, সরকারের সিদ্ধান্তহীনতার কারণে লকডাউন অকার্যকর হয়ে পড়ছে। সাধারণ মানুষের খাদ্যের ব্যবস্থা না করে লকডাউন কখনো কার্যকর হবে না বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট ভয়াবহ রূপ নেয়ার উদ্বেগ প্রকাশ করেন মির্জা ফখরুল। যা এখন তামাশায় পরিণত হয়েছে। সরকারের অযোগ্যতা এবং জবাবদিহিহীনতার কারণে লকডাউন সম্পূর্ণ অকার্যকর হয়ে পড়েছে। এই সরকারের অবিলম্বে পদত্যাগ করে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় অবাধ, সুষ্ঠু ও একটি অংশগ্রহণমূলক নির্বাচনের উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। অন্যথায় বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের কারণে করোনার মধ্যেও জনগণের মাথা পিছু আয় বেড়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। প্রেস ইনস্টিটিউট ও এটুআই এর যৌথ উদ্যোগে ডিজিটাল রিপোর্টিং এর গণমাধ্যম পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিয়ে মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের বিভিন্ন দিক থেকে বিশ্বের অনেক দেশের চেয়ে এগিয়ে যাচ্ছে। করোনায় কিভাবে শিক্ষার্থীরা ডিজিটাল পদ্ধতিতে লেখাপড়া চালিয়ে নিতে পারে তার ব্যবস্থা করা হবে বলেও জানান তথ্যমন্ত্রী। এছাড়া শিগগিরই গণমাধ্যম নীতিমালা প্রণয়নের কথা জানান তিনি।
এই করোনা মহামারীর মধ্যেও দেশ এগিয়ে চলছে। পৃথিবীর মাত্র 20টি দেশে পজিটিভ জিডিপি গ্রোথ রেট হয়েছে করোনার মধ্যে, তার মধ্যে বাংলাদেশে। বাংলাদেশ একটি শুধু নয়, বাংলাদেশের অবস্থান হচ্ছে তৃতীয়, এবং বাংলাদেশের উপরে মাত্র 2টি দেশ, একটি হচ্ছে সাউথ সুদান আর একটি হচ্ছে গায়ানা। আর এই করোনা মহামারীর মধ্যেও আমাদের মাথাপিছু আয় বেড়েছে, এবং জুন মাসের 30 তারিখের পর এই মাথাপিছু আয়টা আরও বাড়বে। সরকারি বরাদ্দ সঠিকভাবে বাস্তবায়ন হয় না বলেই উপকূলীয় জেলাগুলোর বাঁধ টেকসই হয় না বলে দাবি করেছেন সরকারি দলের সংসদ সদস্যরা। উপকূলীয় অঞ্চলের সংসদ সদস্যদের কনভেনশনে বক্তারা বলেন, বরাদ্দকৃত অর্থের সুষম বণ্টন হচ্ছে না, সে কারণে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সরকারের উদ্যোগগুলো ব্যর্থ হচ্ছে। কনভেনশনে সুনির্দিষ্ট প্রস্তাব সহ টেকসই বেড়িবাঁধ নির্মাণের ঘোষণাপত্র উত্থাপন করা হয়। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন। সিডর আইলা ইয়াসের মতো প্রাকৃতিক দুর্যোগ বারবারই আঘাত হানছে উপকূলীয় জেলাগুলোতে। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস আর বন্যায় নিঃস্ব হয়েছে এসব অঞ্চলের হাজার হাজার মানুষ। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, বরিশাল, ভোলাসহ উপকূলীয় অঞ্চলগুলোতে টেকসই বেড়িবাঁধ না থাকায় দুর্যোগ মোকাবেলা কঠিন হয়ে পড়ছে। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের আয়োজনে সংসদ সদস্যদের কনভেনশনে দুর্যোগের ক্ষতি তুলে ধরেন বিশ্লেষকরা। 2010 সাল থেকে 2019 সাল পর্যন্ত 19,000 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে পানি উন্নয়ন বোর্ডে শুধু উপকূল অঞ্চলের জন্য। পার কিলোমিটার বেড়িবাঁধের হিসাব করলে 3 থেকে 4,000 কিলোমিটার নতুন বেড়িবাঁধ করা যেত। আলোচনায় অংশ নিয়ে উপকূলীয় অঞ্চলের বেশ কয়েকজন সংসদ সদস্য বলেন, টেকসই বেড়িবাঁধ নির্মাণে প্রতি বছরই বরাদ্দ যাচ্ছে। সুষম উন্নয়ন হওয়ার কথা, মাননীয় প্রধানমন্ত্রী সেভাবেই দিচ্ছেন, নির্দেশনাও সেভাবে, কিন্তু সুষম উন্নয়ন হচ্ছে না। প্রধানমন্ত্রী বরাদ্দ দিচ্ছেন, ওই বরাদ্দ ইয়াসের মতো দুর্বল হয়ে যায়। নদীগুলোই যদি মেনটেনেন্স না করা হয়, ওই যে বাঁধের উচ্চতা এখন আছে 14 ফুট, আমরা বলি 18 ফুট হবে, এরপরে বলতে হবে 60 ফুট। পুরনো পদ্ধতিতে নির্মাণের ফলে স্থায়ী হচ্ছে না বেড়িবাঁধগুলো, তাই আধুনিক ও প্রযুক্তি নির্ভর বাঁধ নির্মাণের প্রস্তাব করা হয় কনভেনশনে। এই নির্মাণ খাতে তথ্য প্রযুক্তির কোনো প্রয়োগ নেই, এটি খুবই হতাশাজনক। পরে জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দ, প্রকল্প বাস্তবায়নের স্বচ্ছতা ও জবাবদিহিতা, সাগর তীরবর্তী এলাকায় সুপার ড্রাইভওয়ে নির্মাণ ও উপকূল উন্নয়ন বোর্ড গঠনের প্রস্তাব সহ একটি ঘোষণাপত্র উপস্থাপন করা হয়। রিয়াজ সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। দেশে 1,19,00,000 কোরবানিযোগ্য গবাদি পশুর মজুদ আছে বলে জানিয়েছেন প্রাণী সম্পদ অধিদপ্তর। কোরবানি উপলক্ষে আয়োজিত এক সভায় জানানো হয়, চাহিদা মিটিয়ে আরও 24 লাখ গবাদি পশু উদ্বৃত্ত থাকবে। করোনা সংক্রমণ ঠেকাতে ভারতের পশু যাতে ঢুকতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থানে রয়েছে বলেও জানানো হয় সভা থেকে। বিস্তারিত রাসেল খানের রিপোর্টে। করোনার ডেল্টা ভেরিয়েন্ট ঠেকাতে কোরবানির পশু আমদানি না করার বিষয়ে কঠোর অবস্থানে সরকার। সংকটও নেই দেশের বাজারে। এবার কোরবানিযোগ্য পশুর সংখ্যা 1,19,00,000-এরও বেশি। কোরবানি ঈদকে সামনে রেখে রাজধানীর খামারবাড়িতে মৎস্য ও প্রাণী সম্পদ অধিদপ্তরের এই আলোচনা থেকে হাটে গরু নামাতে হয়রানি বন্ধের আহ্বান জানান বক্তারা। ফেরিতে যদি গরুবাহী গাড়িগুলোকে যদি অগ্রাধিকার দেওয়া হয় স্যার, তাহলে স্যার এটা আমাদের জন্য অনেক বড় উপকার হবে। এমন কোনো হরমোন ব্যবহার করা হয় যাতে গবাদি পশু খুব তাড়াতাড়ি ওয়েট গেইন করে, এইটি যাতে কোনো অবস্থাতে না করতে পারে, সেক্ষেত্রে আমরা ব্যবসায়ীদের প্রতি যেমনিভাবে রিকোয়েস্ট করব, তেমনিভাবে আমাদের ভেটেরিনারি সার্জন সহ আমাদের টিমে যারা কাজ করবেন সকলকে অনুরোধ করব এই বিষয়টি লক্ষ্য রাখার জন্য। কোরবানিতে পর্যাপ্ত পশু রয়েছে, বৈধ বা অবৈধ কোনোভাবেই যেন দেশের বাজারে ভারতীয় পশু ঢুকতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান মন্ত্রী। পশু পরিবহনের ক্ষেত্রে রাস্তায় চাঁদাবাজি অথবা ফেরিঘাটে আটকে থাকা বা অন্য কোনো উপায়ে সমস্যাগ্রস্ত যাতে না হন, সেটাকে আমরা যেভাবে ব্যবস্থা নিতে হয় সেটা করব। সংক্রমণ ঠেকাতে ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে পশু কেনার আহ্বান জানান মন্ত্রী। কোনোভাবেই ডিসিপ্লিন ব্রেক যাতে না হয় সেজন্য যে ব্যবস্থা দরকার সেটা আমরা করব। রাসেল খান, একুশে টেলিভিশন, ঢাকা। গত এক দশকে পার্বত্য 3 জেলার কৃষিতে রীতিমতো বিপ্লব ঘটে গেছে। ফল ফসলে ভরে উঠছে পাহাড়। কৃষি উৎপাদন হচ্ছে 98 হেক্টর হাজার জমিতে। আম, কাঁঠাল, আনারসের পাশাপাশি বিদেশি ফলের চাষ বেড়েছে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন আর বিদ্যুতের ছোঁয়ায় চাষাবাদ বাড়ছে। অর্থনীতিতে আসছে নতুন আলো। তপু শাহিনের ক্যামেরায় মানিক শিকদারের রিপোর্ট।
লাল টকটকে সূর্য ডিম। বিশ্বের সবচেয়ে দামি এ আম এখন চাষ হচ্ছে দুর্গম পাহাড়ে। খাগড়াছড়ি জেলার মহালছড়িতে উদ্যোক্তা লাসিমং চৌধুরী ৩৫ একর জমিতে গড়ে তুলেছেন ক্রা এ এগ্রো ফার্ম। এখানে চাষ হচ্ছে ৬০ প্রজাতির আম। এর মধ্যে অন্যতম সূর্য ডিম। জাপানি এই আমের আসল নাম মিয়াজাকি। 2016 সালে আমি কিছু চারা নিয়ে আসছি এবং 2017 সালে এই চারাটা আমি রোপণ করেছি। 2019 সালে কিন্তু আমি আমটা পাইতে শুরু করি। চারা কিছু আমি তৈরি করেছি, যেটা আমি প্রান্তিক এলাকার কৃষকদের মাঝে কিন্তু এই আমটা আমি ছড়িয়ে দেবো আমার চিন্তা ভাবনা আছে। আমের পাশাপাশি দেশি বিদেশি নানা জাতের ফল ফসলে ভরে উঠেছে পাহাড়। 10 বছরের ভিতর কিন্তু একটা বলতে গেলে আপনার ভিতরে কিন্তু একটা বলতে বড় ধরনের একটা রেভলিউশন হয়ে গেছে আপনার কৃষিক্ষেত্রে। পার্বত্য অঞ্চলে কিন্তু বলতে গেলে আপনার অনেকগুলো কিন্তু অনাবাদী জমি আছে। এগুলো যদি সরকারি সহযোগিতা পৃষ্ঠপোষকতায় যদি আপনার ফলজ বাগান যদি করা যায়, তাহলে কিন্তু আমরা কিন্তু আপনার বাংলাদেশের চাহিদা মিটিয়ে কিন্তু বিদেশে রপ্তানি করে কিন্তু আমরা বৈদেশিক মুদ্রা আয় করতে পারি। লাসিমং চৌধুরীর মতো আরও অনেকেই কৃষিক্ষেত্র হিসেবে পাহাড়কেই বেছে নিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টির কারণে পার্বত্য চট্টগ্রামে যখন শান্তি প্রতিষ্ঠা পায়, সেই পর থেকে এখানে বিভিন্ন অংশে উন্নয়নের ছোঁয়া লাগে। সেই খাতগুলোর মধ্যে বড় খাত হচ্ছে এখানকার যোগাযোগ ব্যবস্থা। কৃষিক্ষেত্রের এই বৈপ্লবিক পরিবর্তনের ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সেটার পাশাপাশি অবশ্যই এখানকার যে রাজনৈতিক স্থিতিশীলতা, সেটা একটি বড় দিক। শুধু আমই নয়, কলা, কাঁঠাল, লেবু ও আনারসের ফলন বাড়ছে বছর বছর। নতুন ফলের মধ্যে ড্রাগন, মাল্টা, অ্যাভোকাডো ও কমলা চাষও ছড়িয়ে গেছে পাহাড়ে পাহাড়ে। বান্দরবানের রামুতে চাষ হচ্ছে কাজু বাদামের। এসব ফল ও কৃষিপণ্য দেশের অর্থনীতিতেও রাখছে ভূমিকা। 10 বছর আগেও কিন্তু এত প্রোডাকশন ছিল না। ফুড প্রসেসিং প্লান্টের মাধ্যমে একটা শিল্প বিকাশের একটা ভালো সম্ভাবনা খাগড়াছড়িতে আছে। 100 মেট্রিক টনের কোল্ড স্টোরেজ অ্যাটলিস্ট হওয়া উচিত, এবং তার জন্য অতি সম্প্রতি আমরা জায়গাও দেখেছি এবং গত সপ্তাহে সেই জায়গাটা প্রপোজাল দিয়ে আমি পাঠিয়েছি। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং কৃষির আধুনিকায়নের ফলে পাহাড়ে নতুন করে সম্ভাবনার দ্বার মেলেছে। এখানকার উদ্যোক্তা এবং কৃষকরা নিত্য নতুন ফলের চাষ শুরু করেছেন, যার ফলে পুষ্টি চাহিদার মেটানোর পাশাপাশি অর্থনীতিতেও রাখছে ভূমিকা। মানিক শিকদার, 21 টেলিভিশন, মহালছড়ি, খাগড়াছড়ি। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। যখন ফিরছে তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। দেশি গাছ রক্ষায় সরকারের মহাপরিকল্পনা, বিলুপ্ত 90 প্রজাতি সংরক্ষণ। পশ্চিমবঙ্গে ভয়াবহ হয়ে উঠছে করোনা, ডেল্টা ধরনে বাড়ছে মৃত্যু। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। বিলুপ্তির হাত থেকে দেশি গাছ রক্ষায় মহাপরিকল্পনা নিয়েছে জাতীয় উদ্ভিদ উদ্যান কর্তৃপক্ষ। উদ্যানের পরিচালক জানান, 11 বছর 60টি এবং এবছর এখন পর্যন্ত 30 প্রজাতির বিলুপ্তপ্রায় উদ্ভিদ সংগ্রহ করা হয়েছে। পরিবেশবিদ ও গবেষকরা বলছেন, পরিবেশ রক্ষা ও গবেষণায় বিদেশি গাছগুলো সেরকম কোনো কাজে আসছে না। মফিউর রহমানের রিপোর্ট। মাঝারি আকারে ডালপালা ছড়ানো দীর্ঘজীবী গাছ হিজল। গাছটি বন্যা ও খরা সহিষ্ণু। বৈশাখ জ্যৈষ্ঠে গভীর রাতে ফোটে হিজল ফুল, সকালেই ঝরে যায়। এরকমই দেশি বিদেশি বিভিন্ন উদ্ভিদ সংগ্রহ, সংরক্ষণ ও জিনপুল তৈরির জন্য 1961-62 সালে 215.22 একর জায়গায় প্রতিষ্ঠিত হয় মিরপুরের জাতীয় উদ্ভিদ উদ্যান। এ পর্যন্ত সংগ্রহ করা 1042টি প্রজাতির মধ্যে 51% বিদেশি আর 49% দেশি উদ্ভিদ। উদ্যানটিতে আছে ফলদ, বনজ ও ঔষধি গাছের বাগান। রয়েছে ক্যাকটাস জাতীয় উদ্ভিদের প্রদর্শনী কেন্দ্র। উল্লেখযোগ্য গাছগুলোর মধ্যে রয়েছে অশোক, নাগেশ্বর, অর্জুন, কামদেব, বচ, ইপিসিয়া, রুপিলিয়া, কৃষ্ণবট, জ্যাকুইন, হিজল, জারুল, তমাল। আছে নানা জাতের বাঁশ ও বেত গাছ। জলজ উদ্ভিদের মধ্যে রয়েছে শাপলা ও পদ্মপুকুর। পরিবেশবিদ ও গবেষকরা বলছেন, সংগ্রহ করা উদ্ভিদের বড় অংশই বিদেশি। এগুলো পরিবেশ রক্ষার পাশাপাশি গবেষণায়ও বড় কোনো ভূমিকা রাখতে পারছে না। দেশি যদি স্পিসিস আমরা বিদেশি প্রজাতি যদি আমরা আনতে চাই, লাগাতে চাই, আমরা লাগাতে পারি। তার জন্য আমরা ভিন্নভাবে কোথাও এটা করতে পারি। আর দুইটার সংমিশ্রণ হলে কিন্তু এটা ক্ষতিকরও হতে পারে আমাদের দেশে যে বিলুপ্তপ্রায় কিংবা যে উদ্ভিদগুলি বেশ বিপন্ন এবং যেগুলো হয়তো খুব রেয়ার, সেই স্পিসিসগুলোকে আমাদের বোটানিক্যাল গার্ডেনে এনে যে সেগুলো যে কৃত্রিমভাবে প্রজনন করে এবং তাদেরকে আবার যে তাদের ন্যাচারাল হ্যাবিটেটে ডিস্ট্রিবিউট করার। উদ্যানের পরিচালক বলছেন,
মহাপরিকল্পনা অনুযায়ী সংগ্রহ করা হচ্ছে দেশীয় বিপন্ন উদ্ভিদ। মাস্টার প্ল্যানের একটা সাজেশন আছে যে আগ্রাসী যে সমস্ত প্রজাতি আছে সেই প্রজাতিগুলোকে অপসারণ করে সেই জায়গায় আমাদের দেশীয় যে স্পিসিসগুলো এই বাগানে নেই সেগুলো এনে এখানকার জিনপুলে সমৃদ্ধি করার জন্য। শিক্ষা গবেষণার জন্যই উদ্যানে বিদেশি উদ্ভিদ রাখা হয়েছে বলেও জানান তিনি। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। সমুদ্র সম্পদের ব্যবহার ও নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ নৌবাহিনী কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল। দুপুরে চট্টগ্রামে বাংলাদেশ নেভাল একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। এবার বিএনএর দীর্ঘমেয়াদী কোর্সে ৪৭ জন মিডশিপম্যান এবং ১৮ জন ডাইরেক্ট এন্ট্রি অফিসার সহ ৬৫ ক্যাডেট কমিশন লাভ করেন। কমিশনপ্রাপ্ত অফিসারদের মধ্যে ৯ জন নারী অফিসার রয়েছেন। সালাম গ্রহণ শেষে নৌপ্রধান সব বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য সাইফ খান বিজনকে সোর্ড অফ অনার, দ্বিতীয় সর্বোচ্চ কৃতিত্বের জন্য মোহাম্মদ আবুল কাশেমকে নৌপ্রধান স্বর্ণপদক এবং মেহেদী হাসান তুহিনকে বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্বর্ণপদক তুলে দেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট জিয়াদ আল মালুমকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে। দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে বীর এই মুক্তিযোদ্ধার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সহ সুপ্রিম কোর্টের বিচারপতি ও আইনজীবীগণ অংশ নেন। জানাজা শেষে এই বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অফ অনার দেওয়া হয়। এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার প্রথম জানাজা সম্পন্ন হয়। গত শনিবার রাতে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জিয়াদ আল মালুম। ওনার সক্রিয় সহযোগিতা এবং সক্রিয় অংশগ্রহণের কারণে সঠিকভাবে বিচারগুলো সম্পন্ন হয়েছে। এবারে ব্যবসা বাণিজ্যের খবর। সেবার দীপ্ত অঙ্গীকারে দ্বীপ প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের রাজধানী বনানীর শাখার নিয়ন্ত্রণাধীন কচুক্ষেত উপশাখা উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে শাখাটি উদ্বোধন করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও জেনারেল সার্ভিস বিভাগের প্রধান সৈয়দ নওশের আলী। বিশেষ অতিথি এসভিপি ব্র্যান্ড মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান মোহাম্মদ তারেক উদ্দিন সহ স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী এবং গণ্যমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন। এই উপশাখায় সব ব্যাংকিং সেবা পাওয়া যাবে বলে জানান সংশ্লিষ্টরা। আর এর সাথে শেষ করছি সন্ধ্যা ৭টার ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। করোনায় সর্বোচ্চ ১১৯ জনের মৃত্যুর রেকর্ড, সীমিত লকডাউনে সারা দেশে গণপরিবহন বন্ধ। করোনা মোকাবেলা করে উন্নয়ন প্রবৃদ্ধি ধরে রেখেছে বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু কৃষি পুরস্কার প্রদান। ঢাকার করোনা হাসপাতালে বাইরের রোগীর চাপ বাড়ছে, ৩৭ জেলায় নেই আইসিইউ, অক্সিজেন ঘাটতির আশঙ্কা। অ্যাস্ট্রাজেনেকার টিকায় ৯৩% অ্যান্টিবডি, স্থায়িত্ব ৬ মাস থেকে ১ বছর। সিনহা হত্যা মামলায় প্রদীপ সহ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন, জুলাইয়ে শেষ সপ্তাহে সাক্ষ্য গ্রহণ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ অন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। পরের সংবাদ রাত ৯টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।